এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তোমার প্রেমে আমি শতবার পাগল হতে রাজি। নীল নিজের গালে হাত দিয়ে বলল, হলুদ লাগালেন কেন? আমার ভালোবাসা হলুদ রঙে তোমায় রাঙিয়ে দিলাম, যাতে তোমার ওই সুরওয়ালা আমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে না পারে। এটা বলে স্বপ্ন সে জায়গা থেকে পদস্থান করে। নীল রাগ দেখিয়ে শাড়ির আঁচল দিয়ে গালে লেগে থাকা হলুদ মুছে ফেলে। তামিম, ধূসর, রোদ, স্বপ্ন একে একে সবাই প্রাচ্যর গায়ে হলুদ ছোঁয়ায়। এবার তৃণ পালায়। সে স্টেজে উঠে হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতো করে প্রাচ্যর নাকে হাতে হলুদ ছোঁয়ায়। প্রাচ্য তৃণকে দেখতে থাকে। সত্যিই কি তৃণর কষ্ট হচ্ছে না? নিজের ভালোবাসার মানুষ নিজের বিয়েতে গায়ে হলুদ ছোঁয়ায়, এর চেয়ে কষ্টের কি আছে? মরে যাওয়া ভালো। চোখ বন্ধ করে শেষবারের মতো তৃণ হাতের ছোঁয়া অনুভব করে। তৃণ ফিসফিস করে বলল, আজকে শিয়াব তোকে দেখলে চোখ সরাতে পারতো না। প্রাচ্য চোখ খুলে তৃণর দিকে তাকায়। প্রাচ্যর চোখে পানি টলমল করতে থাকে, গাল গড়িয়ে চোখের পানি বেয়ে পড়ে। তৃণ বলল, দেখ সমুদ্র, তোর বোন কান্না করছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। সবাই তৃণর কথাই হেসে দেয়। তৃণ প্রাচ্যর মাথায় হাত দিয়ে বলল, ওলে বাবু কাঁদে না, কালকে শ্বশুরবাড়িতে দিয়ে আসবো। প্রাচ্য দুহাত দিয়ে তৃণকে মারতে থাকে। শয়তান ছ্যামরা, সবকিছু নিয়ে মজা করিস। নীল এসে প্রাচ্যর দিকে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, শিহাব ভাইয়া ফোন করেছে, তোমার সাথে কথা বলবে। প্রাচ্য তৃণর দিকে একবার তাকিয়ে মোবাইল নিতে যাবে, তখনই তৃণ মোবাইল নিয়ে নেয়। ভিডিও কলের ওপাশে শিহাব থাকে। এটা আমাদের দুলা ভাই, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু আপনার হবু বউ ভালো নেই। কেন, কি হয়েছে প্রাচ্যর? আপনার বিরহে কাতর, আর যে অপেক্ষা করতে পারছে না সে। প্রাচ্য তৃণর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। তৃণকে উদ্দেশ্য করে বলে, যার সাথে বিবাহ তার বিরহে কাতর না হয়ে কি তোর বিরহে কাতর হবো আমি? যত্তসব। তৃণ আর কিছু না বলে নেমে যায়। সবাই মেহমানদের আপ্যায়ন করতে চলে যায়। মেহেদি ডিজাইনের লোক আসে, তারা সবার হাতে মেহেদি ডিজাইন করতে থাকে। আর প্রাচ্যর এক হাতে ডিজাইন করছে, অন্য হাতে ভিডিও কলে শিহাবের সাথে কথা বলছে। তৃণ এক কোণে দাঁড়িয়ে প্রাচ্যর দিকে তাকিয়ে সিগারেট টানতে থাকে। মেহেদি ডিজাইন লোক বলে, আপু, আপনার বরের নামের প্রথম অক্ষর বলুন। তখনই শিহাব ফোনের উপাস থেকে বলল, আমার সাথে যে কথা বলেছে সে কি তোমার ফ্রেন্ড? হুম। নাম কি তার? মেহেদি ডিজাইনের লোক বলল, আপু, নামটা বলুন। প্রাচ্য শিহাবকে উদ্দেশ্য করে বলল। তৃণু। মেহেদি ডিজাইন মেয়েটা মনে করেছে তার নামটা বলেছে সে, তাই সে প্রাচ্যর হাতে টি লিখে দেয়। নীল নিজের হাতের মেহেদি লাগানো শেষ হয়ে যায়, তাই সে প্রাচ্যর হাতে মেহেদি দেখতে যে টি দেখে আটকে ওঠে। এটা আপনি কি করছেন? নীলের কথা শুনে প্রাচ্য তার হাতের দিকে তাকায়। কি সুন্দর করে হাতের মধ্যে টি দিয়ে ডিজাইন করেছে, কিন্তু টি কেন? শিহাবের নামের প্রথম অক্ষর তো এস। নীল বলল, আপুর বরের নাম শিহাব, অ্যাশ হবে, আপনি ঠিক দিলেন কেন? আমাকে উনি বলছে ট্রেন লিখতে। আরে আমি আপনাকে বলিনি, শিয়াবকে বলছি। আই এম সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। প্রাচ্য তার কথাই সায় জানায়। টিস্যু দিয়ে টি মুছে ফেলে, কিন্তু এতক্ষণে টি তাতে রং ধরে গেছে। টি লাল টুকটুকে হয়ে গেছে। তা দেখে মেয়েটা বলে, আই এম সরি ম্যাডাম। সমস্যা নেই, এটা বাদ দিয়ে ডিজাইন আঁকো। তোমার কাজল কালো আখের প্রেমে পড়ে গিয়েছে মায়াবতী। সোহা মুচকি হেসে বলে, থ্যাঙ্কস। ছাদে দাঁড়িয়ে সোহা আর ধূসর অনেকক্ষণ যাবৎ কথা বলতে থাকে। ধূসর কথা বলার ফাঁকে নিজের অজান্তে সোহার হাত ধরে ফেলে। তখনই তামিম এসে ধূসরকে বলল, তোমাকে সমুদ্র ডাকে। কেন? সেটা জানি না, তোমাকে যেতে বলেছে। সমুদ্র এখন কোথায়? নিচে। ধূসর সোহার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। তামিম সোহার কাছে এসে বলল, অনেকবার সাবধান করেছি, শুনিসনি আমার কথা। আজকে তোকে মজা দেখাবো, তামিম কথা না শোনার পরিমাণ কি। চল। সোহার হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। সোহা নিজের হাত তামিমের হাত ছাড়ার জন্য জোরে চিমটি কাটে। তামিম রাগী চোখে তাকিয়ে সোহার হাত ছেড়ে দিয়ে তাকে কাঁধে তুলে নেয়। সোহা দুহাত দিয়ে তামিমের পিঠে মারতে থাকে। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়েন বলছি, না হলে ভালো হবে না। কাজী অফিস নিয়ে যাচ্ছি তোমায়। কাজী অফিস আমরা যাব কেন? বিয়ে করতে। আজ তোমার আর আমার বিয়ে হবে।
পূর্বপুরুষদের রেখে যাওয়া চাবুক অনেক বছর ধরেই মির্জা সোলোমন ব্যবহার করে না। আজ সেই চাবুক সে নিজের কাজে লাগাচ্ছে। এই চাবুক দিয়ে সমুদ্রের পিঠ রক্তাক্ত করে দিচ্ছে মির্জা সোলোমন। সবাই মুখে কাপড় দিয়ে কান্না করছে, কেউ সাহস পাচ্ছে না এগোতে। বউ জানে তার শ্বশুর রেগে গেলে কি ভয়ঙ্কর হতে পারে, তেমনি ছেলে আর ভালো করে জানে তাদের বাবা কেমন, তাই কেউ সাহস পাচ্ছে না। সমুদ্র কিচ্ছু বলছে না, মুখ বুজে সহ্য করে যাচ্ছে আঘাত। রোদ আর সমুদ্র কষ্ট দেখতে পারছে না, সে কান্না করতে করতে দাদুর পায়ে পড়ে। দাদু প্লিজ, আপনি ওকে আর মারবেন না, আপনার দোহাই লাগে, আপনি থামুন প্লিজ। নীল তার এই জীবনে দাদুকে কখনো এভাবে রেগে যেতে দেখেনি, তাই সাহস পায়নি এগিয়ে যেতে। রোদ দেখে সে দাদুর পায়ে পড়ে বলল, দাদু ভাইয়াকে ছেড়ে দাও। প্রাচ্য ভাইয়ের কষ্ট দেখে নিজেই কান্না করতে করতে দু নয়ন ভাসিয়ে দেয়। দাদু আমার ভাইয়াটা খুব কষ্ট পাচ্ছে, প্লিজ দাদু আমার ভাইয়াকে ভাবে মেরো না। সোলেমান মির্জা হাতের চাবুক ফেলে দেয়, হাঁপাতে থাকে। সবাইকে উদ্দেশ্য করে সে বলল, কালকে এই বাড়িতে 2টো বিয়ে হবে। আর শোনো মেয়ে, তোমার মা বাবা খবর দাও এক্ষুনি যাতে কালকে সকালে তারা চলে আসে। বড় খোকা আমায় একটু ঘরে নিয়ে আয়। নীলের আব্বু তাকে নিয়েছে। শায়লা বেগম প্রথমে সমুদ্রকে ভুল বুঝলেও এখন ছেলের এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না। শাড়ির আঁচল দিয়ে ছেলে রক্ত পিঠ মুছে দিতে থাকে। সমুদ্র মাকে সরিয়ে উঠে দাঁড়ায়, যাওয়ার সময় রোদের দিকে রাগি চোখে তাকায়। তার বিনিময়ে রোদের চোখের চাহনি ছিল অসহায়। সবাই রোদের দিকে রাগি চক্ষুতে তাকিয়ে সমুদ্র পেছন পেছন চলে যায়। রোদ ভাবতে থাকে একটু আগের ঘটনা। সমুদ্র কোল্ড ড্রিঙ্কে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, এটা খাওয়ার পর সমুদ্র ঘুমের ঝোঁক বেড়ে যায়। তখনই রোদ তাকে ধরে নিজের রুমে নিয়ে যায়, নিজের শাড়ির কুচি খুলে ফেলে, দাজের হাতা ছিঁড়ে ফেলে। নীল যেভাবে বলেছে যেভাবে করেছে সে সমুদ্রকে নিজের সামনে দাঁড় করায়। সমুদ্র ঝুলমুল হয়ে রোদের গায়ে পড়েছে। তখনই সেই সুযোগে চিৎকার করে, সমুদ্র ছাড়ো, কি করছো? এটা শুনে সমুদ্র নিজেকে একটু ঠিক করে দাঁড়িয়ে বলল, চিৎকার করছিস কেন? রোদ এবার আরও জোরে চিৎকার করে। তখনই নীল তার দাদুকে নিয়ে উপরে আসে কিছু একটা বাহানা দিয়ে। এই চিৎকার শুনে দাদু বলল, কে চিৎকার করছে? জানি না দাদু, ওই রুম থেকে আসছে, চলো যেয়ে দেখি। কারো আসার শব্দ শুনে আবার রোদ অভিনয় করতে থাকে। সমুদ্রকে সে জড়িয়ে ধরে। ঘুমের ওষুধের ডোজ বেশি ছিল বলে সে বুঝতে পারছে না কি করছে রোদ। দাদুকে দেখে সমুদ্রকে সরিয়ে দিতে বলল, আমার এত বড় সর্বনাশ তুমি করো না সমুদ্র, ছাড়ো। আবার সে ঢলে পড়ে রোদের দিকে। তখনই সেই রুমের লাইট জ্বলে ওঠে। মির্জা সোলোমন তাদের এই অবস্থা দেখে রাগ উঠে যায়। সমুদ্র কাঁধে হাত দিয়ে তার দিকে ঘুরায়। দাদু? তার আগে তার দুই গালে 2টা থাপ্পড় মারে। সমুদ্র হতবাক। আমার বংশের ছেলে হয়ে এসব করিস তুই? বংশের নাম ডুবিয়ে ফেলেছিস। ঘুমো ঘুমো চোখে সমুদ্র কিছুই বুঝতে পারছে না। রোদ দাদুকে দেখে কান্না করতে থাকে। রোদ কান্না করতে দেখে, তার দিকে ভালো ভালো করে তাকিয়ে দেখে রোদের অবস্থা বিবস্ত্র। কিভাবে হয়েছে রোদের এই অবস্থা? চোখ দুটো কচলাতে থাকে। নীল বলল, রোদ আপু, তোমার এই অবস্থা কে করেছে? রোদ কান্না করতে থাকে। হিচকি তুলে ফেলে সে বলল, সমুদ্র। সমুদ্রের মাথায় যেন সপ্তম আসমান ভেঙে পড়েছে। রোদের এই কথা শুনে তার ঘুমের ডোজ কেটে গেছে। চিল্লিয়ে বলল, মিথ্যা বলছিস কেন তুই রোদ? আমি কখন তোর গায়ে হাত দিয়েছি? রোদ কান্না করতে থাকে। মির্জা সোলোমান মেয়েটার এই অবস্থা আর সমুদ্রকে এভাবেই দেখে তার যা বুঝার বুঝে গেছে। সমুদ্র রোদকে চুপ থাকতে দেখে মাথায় তার রাগ উঠে যায়, চড় মারতে হাত উঠায়। তখনই মির্জা সোলোমান হাত ধরে ফেলে। এত বড় সাহস তোর? তুই মির্জা বাড়িতে দাঁড়িয়ে মেয়েদের সম্মান নষ্ট করেছিস? আজ তোর পিঠের ছাল তুলে ফেলবো। এটা বলে সমুদ্র নিচে নিয়ে আসে। সমুদ্র বুঝাতে যাচ্ছে সে এমন কিছু করেনি, কিন্তু দাদু মানতে নারাজ। তার নাতি ধরা পড়ে এখন মিথ্যে বলছে। চিল্লাচিল্লি শুনে সবাই ছাদ থেকে নেমে আসে। খানতানি চাবুক এনে মারতে থাকে। দাদু বিশ্বাস করো, রোদ যা বলেছে আমি এমন কিছু করিনি। শাইলা এসে বলল, বাবা আপনি সমুদ্রকে মারছেন কেন? তোমার ছেলে ওই মেয়েটাকে একা পেয়ে তার সম্মান কেড়ে নিতে চেয়েছে, তার শাস্তি দিচ্ছে আমি। আর সবাই এখান থেকে যাও। ওকে আজকে বুঝিয়ে দিব মির্জা বাড়ির ছেলে হয়ে কেন মেয়েদের অসম্মান করেছে। আজ তাকে বুঝিয়ে দিব। বাবাকে রাখতে দেখে কেউ সাহস জোগাচ্ছে না আগাতে। স্বপ্ন তৃণ ধূসর ছুটে আসে, কিন্তু কেউ কথা বলতে পারেনি। তারা দমে যায় সোলোমন মির্জার রাগের কাছে। বন্ধুরা যেয়ে দেখে সমুদ্র দরজা আটকিয়ে ফেলেছে তাদের যাওয়ার আগে, তা কেউ তাকে ডেকে ডিস্টার্ব করেনি। সবাই চলে যায়। সবাই খুব ভালো করে জানে সমুদ্র এটা কিছুতেই করবে না। আর রোদ, তাহলে রোদ কি মিথ্যে বলছে? কিন্তু রোদ তো এমন না, তাহলে মিথ্যে বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সবাই রোদকে খুঁজতে এসে দেখে রুমের দরজা বন্ধ। স্বপ্ন বন্ধুদের উদ্দেশ্য করে বলল,
এখন কেউ তোর রোদকে কিছু জিজ্ঞেস করিস না, পরিস্থিতি শান্ত হোক, তারপর না হয় জিজ্ঞেস করবো কি হয়েছে। চল সবাই। রোদ বালিশ জড়িয়ে কান্না করতে থাকে। সে এখন হাই হাই করছে। এখন তার সামনে চাবুক মারা দৃশ্যটা চোখে ভেসে উঠতেই 2 হাত দিয়ে বালিশ খামচে ধরে কান্না করতে থাকে। এরকম পরিস্থিতি হবে জানলে সে এমন কাজ করতো না। সে ভেবেছে এরকম করলে হয়তো 2-4টা চড় থাপড় মারবে সমুদ্র, এই অন্যায় করার জন্য, বলবে তাকে বিয়ে করার জন্য। বিয়ের প্রসঙ্গেও তো উঠেছে, কিন্তু সমুদ্রকে বিয়ে করবে তার নামে মিথ্যে বদনাম দেওয়ার পরেও সমুদ্রকে মেনে নেবে তাকে? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রোদের। আমাদের বিয়ের কথা কাউকে এখন বলার দরকার নেই, এবং কি নীলকেও না। বাইক থামিয়ে বলল তামিম। সোহা বাইক থেকে নেমেছে, কোনো কথা না বলে হাঁটা ধরে বাড়ির ভেতরে। সে ভাবতে পারেনি তার সাথে আজকে এমন কিছু ঘটবে। কিছুক্ষণ আগে তামিম তাকে জেলা সদরের কাজী অফিসে নিয়ে যায়। সেখানে তাদের বিয়ে হয়। এখন তার কাছে সব দুঃস্বপ্ন মনে হচ্ছে ঘুম ভেঙে গেলে দেখবে এটা সত্যিই দুঃস্বপ্ন। কিন্তু না, এটা দুঃস্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়, এটাই বাস্তব। এখন সে তামিমের সহধর্মিণী। অবিবাহিত থেকে বিবাহিত খাতায় নাম উঠে গেছে। কেন করেছে তামিম এসব সবাই জানলে খুব কষ্ট পাবে। আর মা কিভাবে রিয়্যাক্ট করবে? খুব কষ্ট পাবে মা। বাবা চলে যাওয়ার পর থেকে আমাকে আগলে রেখে বেঁচে আছে, এটা শুনলে খুব কষ্ট পাবে। কিন্তু আমি এটা চাইনি। আর সবাই মেনে নেবে তো সবাই আমাদের সম্পর্ক? এসব ভাবতে ভাবতে বাসার ভেতরে পা দেবে, তখনই তামিম হাত ধরে ফেলে। ধূসর, আশেপাশে তোকে যেন না দেখি, দূরত্ব বজায় থাকবি। যা বলেছি কানে ঢুকিয়ে নে, দ্বিতীয়বার যেন এর চেয়ে খারাপ কিছু করতে না হয়। সোহা চোখ তুলে তাকায় তামিমের দিকে, চোখের পানি টলমল করতে থাকে। তামিম সেগুলো তোয়াক্কা না করে সোহাকে রেখে ঘরে ঢুকে যায়। মা, বাড়ির পরিবেশ এত ঠান্ডা কেন? কিছু কি হয়েছে? সোহাগী বেগম ছেলেদের দিকে ছলো ছলো চোখে তাকায়। তামিম মায়ের কাছে এসে বলল, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? সোহাগী ছেলেকে ধরে কান্না করে দেয়। তামিম বুঝতে পারছে না কি হয়েছে। হলুদের অনুষ্ঠান এত তাড়াতাড়ি শেষ কেন? মাই বা এভাবে কান্না করছে কেন? কোনো ঝামেলা হয়নি তো? সোহাগী চোখের পানি মুছে তামিমকে একটু আগে ঘটনা খুলে বলে। এইসব শুনে মাথা গরম হয়ে যায়। দাদু কি সমুদ্রকে চেনে না? দাদু কি করে ওই মেয়েটার কথা বিশ্বাস করলো? আর তোমরা কি সমুদ্রকে চিনো না? তাহলে কিভাবে সমুদ্রের উপরে দাদু করার অন্যায় মেনে নিলে? বিয়ে করে আসার পর থেকে কখনো তোর দাদুকে এভাবে রেগে যেতে দেখিনি আমি, কিন্তু আজ দেখলাম ভয়ে কেউ আগাতে পারেনি। আচ্ছা, তুমি এখন কান্না থামাও, আমি যেয়ে দেখে আসি সমুদ্রকে। স্বপ্নর কিছু ভালো লাগছে না, কেমন একটা অস্থিরতা কাজ করছে। কিছুক্ষণ একা থাকা দরকার। তাই সে বাগানে দোলনায় বসে পড়ে। আকাশের অর্ধপূর্ণ চাঁদের দিকে তাকায়। চাঁদের পাশে কিছু কালো মেঘ ঘুরঘুর করছে। কিছুক্ষণ পর কালো মেঘ এসে চাঁদটাকে লুকিয়ে ফেলে। স্বপ্ন একটা দীর্ঘশ্বাস ফেলে। কিছুতেই ভুলতে পারছে না কিছুক্ষণ আগের ঘটনা আর দাদু বলে যাওয়ার কথা। কালকে সমুদ্র আর রোদের বিয়ে। সমুদ্রকে সহজভাবে মেনে নিতে পারবে? প্যান্টের পকেট থেকে মাউথ অর্গান বের করে বাজাতে। যখনই মন খারাপ থাকে তখনই এই মাউথ অর্গান তার মন খারাপের সঙ্গী হয়। মাউথ অর্গানের সুর তোলে সে। হ্যাঁ, এই তো সেই মাউথ অর্গানের সুর। এই সুর আমি সাজিকে শুনেছি, কিন্তু এই সুর এখানে কিভাবে হলো? নাকি আমার কল্পনা? না না, সুরটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এটা কল্পনা হতে পারে না। সত্যি কি সে এসেছে? নীলের মুখে হাসি ফুটে ওঠে। সুরের উৎস খুঁজতে খুঁজতে পৌঁছে যায় বাগানের সামনে নীল। সে দেখতে পাচ্ছে দোলনায় বসে কেউ বাজাচ্ছে মাউথ অর্গান। শাড়ি উপরে তুলে দৌড়াতে থাকে দোলনায় কাছে আসার জন্য। স্বপ্ন নীলকে এখানে আসতে দেখে সরে যায়। নীল দোলনার কাছে এসে দেখে কেউ নেই। কিন্তু এইমাত্র আমি কাউকে দেখেছি এখানে। এখন কোথায় গেল? এখানে বসে তো বাজাচ্ছিল, এখন কোথায় গেল? পাগলের মতো খুঁজতে থাকে। দোলনা থপাস করে বসে কান্না করতে থাকে। কেন এসে চলে গেলেন? একটা বারও দেখা করে চলে যেতে পারতেন, কেন চলে গেলেন? স্বপ্ন গাছের আড়ালে দাঁড়িয়ে নীলের কার্যক্রম দেখছিল, মুচকি মুচকি হাসছিল। এত পাগল আমার জন্য, এত ভালোবাসা আমায়, কিন্তু এত তাড়াতাড়ি তোমার কাছে ধরা দিব না আমি। শায়লা তুলার মধ্যে স্যাভলন লাগিয়ে সমুদ্রের ক্ষতস্থানে লাগিয়ে দিতে থাকে। ক্ষতস্থানে স্যাভলন লাগাতে চলে ওঠে, আহ করে ওঠে। একটু সহ্য কর, এগুলো লাগালে ক্ষতস্থান সেরে যাবে। সমুদ্র কিছু বলল না। শায়লা পুনরায় আবার লাগাতে থাকে। তামিম তখনই রুমে ঢোকে। দাদু কি মানুষ? এভাবে কেউ মারে? তামিম তখনই ঘরে ঢোকে। সমুদ্র পাশে বসে তামিম বলল। শায়লা ছলো ছলো চোখে তাকায়। তামিম তার চোখের জল মুছে দিয়ে বলল, রোদ, মেয়েটাকে একটা শিক্ষা দেওয়া উচিত। তোর নামে মিথ্যা বদনাম দেওয়ার পরিণাম বুঝিয়ে দিলে ভালো হবে। কোনো দরকার নেই, হিতে বিপরীত হবে। তোর দাদু বলল কালকে নাকি সমুদ্র আর রোদের বিয়ে। বিয়ে? মাই ফুট! এই সমুদ্র, তুই কিছুতেই বিয়ে করবি না।
তোদের দাদু একবার যখন বলে দিয়েছে বিয়ে হবে তার মানে হবে, তাই মেনে নেওয়াই ভালো। আজ পর্যন্ত ওনার কথার ওপর কোনো কথা কেউ এ বাড়ির লোকে বলেনি। কিন্তু মেজমা, সমুদ্র বলল। কোনো কিন্তু নয় তামিম, আমি বিয়ে করব। দাদুকে জানিয়ে দিও মা। রোদ, তুই সাপের লেজে পা দিয়েছিস, সুবল তোকে খেতেই হবে। আমি সমুদ্র বলছি, আমার নামে মিথ্যা বদনাম দিয়ে আমার সম্মান ধরে মিশিয়ে দিলি পরিবারের কাছে, তার শাস্তি তোকে পেতে হবে। আমাকে বিয়ে করার জন্য তুই এমন করেছিস, তাই না? একদিন তুই বলবি আমাকে বিয়ে করাই তোর সবচেয়ে বড় ভুল হয়েছে। কালকের পর তোর জীবনে নরকে পরিণাম হবে। রোদের মা বাবা মির্জা বাড়িতে আসে। তারা প্রথমে রাজি না হলে পরে রাজি হয় মেয়ের মুখের দিকে তাকিয়ে। একমাত্র মেয়ে রোদ তাদের কোনোদিন কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। যেখানে মেয়ে নিজের কোনো আপত্তি নাই সেখানে ওনার আর কি আপত্তি করবে। কিন্তু এভাবে বিয়ে হচ্ছে দেখে কিছুটা তাদের মন খারাপ। সবাই মিলে প্রাচ্যকে সাজাচ্ছে। লাল লেহেঙ্গা দারুণ লাগছে তাকে, নাকে নোলক, মাথায় টিকলি, গলায় জোরবার ভারী ভারী গয়না, সব কিছু কমপ্লিট করে নীল বলল, বাহ, খুব সুন্দর লাগছে আমার আপুটাকে। শিহাব ভাইয়া বাসর ঘরে ঢুকে আপুকে দেখে চোখ সরাতে পারবে না। প্রাচ্য আয়নার নিজেকে খুঁটিয়ে দেখছে। এই সাজে সাজতে চেয়েছে তৃণর জন্য, কিন্তু সেটা আর হয়ে উঠল না। ভাগ্য যদি সহায় না হয় তাহলে আর কি করার আছে। শিহাব সাথে কিছুক্ষণ পর সারা জীবনের জন্য বাধা পড়ে যাবে। শিহাবই হবে তার বর্তমান আর ভবিষ্যৎ। তৃণও তার অতীত হয়ে যাবে। আজকে থেকে সে অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচবে। তৃণকে ভুলে যাবে, মনে করবে না সে আর তৃণ নামে কাউকে ভালোবাসত একসময়। সোহা আর নীল মিলে রোদকে সাজাতে যায়। বিয়েটা হুট করে ঠিক হয়েছে বলেই লেহেঙ্গা কিনতে পারেনি। রোকেয়া বেগম লাল কাতান শাড়ি এনে দিয়েছে রোদকে। এটা যেন পরে নেয়। এই কাতান শাড়িতে রোদকে কম লাগছে না, অপূর্ব লাগছে। সাজানো শেষ হয়ে গেলে দুজন নিচে নেমে যায়। বিয়েবাড়ি গ্রামের লোকদের মেহমানদারি করছে ধূসর আর স্বপ্ন। এত দৌড়াদৌড়িতে হাঁপিয়ে যায় সে। এক গ্লাস লেবুর শরবত নেয় সে। তখনই নীল সেখানে আসে, গ্লাসে চুমুক দিচ্ছে আর নীলকে দেখছে। মেরুন কালারের লেহেঙ্গা ততটা খারাপ লাগছে না। গলায় সিম্পল একটা চেইন, হাতে ডজনখানা চুড়ি, চোখের কাজল যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। লাল লিপস্টিকটা যেন ঠোঁটটাকে আরও ফুটিয়ে তুলে রেখেছে। চুলগুলোর একপাশে 4টা গোলাপ দিয়ে খোপা করেছে। খোপাটা বেশ লাগছে। স্বপ্ন আজকে নীলের পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নীল তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে কথা বলছে, তাদের খেতে যেতে বলে। তারা চলে যায়। নীল পেছন ঘুরে স্বপ্নকে দেখে তার দিকে তাকিয়ে মুচকি হাসে সে। স্বপ্ন আজকে সোনালি সুতোয় কাজ করা কালো পাঞ্জাবি পরেছে। হাতাগুলো কোনোই পর্যন্ত গুটানো। সিল্কের চুলগুলো কপালে পড়ে আছে। হাতে সবসময় মতো ব্র্যান্ডেড ঘড়ি আর ব্রেসলেট। ফর্সা শরীরে কি মারাত্মক লাগছে কালো রংটা। ঠোঁটের কোণে ঝুলে আছে সেই হাসিটা। নীল আজ সত্যি বুঝতে পারছে না সে কেন স্বপ্নকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারই বা কেন ভালো লাগছে এভাবে স্বপ্নকে দেখতে। এভাবে কি দেখছো? আপনাকে। নীল বিড়বিড় করে বলল। আমাকে দেখছো মানে? নীল আবার স্বপ্নর দিকে তাকায়। এই ছেলে তার সামনে আবার কতক্ষণ এসেছে, আর সে আবল তাবল কি বকছে। কিছু না। কিছু না বললেই হলো? আমি স্পষ্ট শুনতে পেয়েছি তুমি কি বলেছ। কি বলেছি আমি? স্বপ্ন নীলের কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে দেখছিলে? নীল চোখ বড় বড় করে তাকায়। স্বপ্ন আবার বলল, আমাকে কেন দেখছো তুমি? তোমার তো তাকে দেখার কথা যাকে তুমি ভালোবাসো। তার মানে কি আমি ধরে নেব তুমি আমার প্রেমে পড়েছ? তে আমাকে এভাবে গেলে খাচ্ছিলে? নীলের কপাল সূক্ষ্ম ভাঁজ পড়ে। সে বিরক্ত হয়ে বলল, নিজে আয়না দেখেছেন কখনো? এরকম একটা বিশ্রী চেহারার দিকে এই নীল মিশ্রে তাকাবে? একটু আগে আয়না দেখে এসছে, এখন আর আয়না দেখার ইচ্ছে করছে না। এই বিচ্ছির চেহারা দেখে দিনে কত মেয়ে আমার প্রেমে পড়ে তুমি জানো? এখন চাপা মারবেন? কত মেয়ে আপনার পেছনে লাইন দিয়ে থাকে। স্বপ্ন বলতে তারা অজ্ঞান। রাইট নীল, তার প্রমাণ আমি তোমাকে দেখাচ্ছি। লোক নীল দেখছে তার বন্ধুরা সবাই স্বপ্নর দিকে তাকিয়ে আছে। তাকে নিয়ে কথা বলছে, সে বুঝতে পারছে। স্বপ্ন বলল, কিছু বুঝতে পারলে নাকি? নীল কিছু না বলে চলে যায়। স্বপ্ন হাসতে থাকে। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে। প্রাচ্য আর রোদকে নেওয়া হয় স্টেজের দিকে। রোদকে সমুদ্র পাশে বসে আর প্রাচ্য বসে অন্য পাশে। তার পাশে জায়গাটা খালি দেখে সে তার মানে শিহাব এখন আসেনি। রোদ আর চোখে সমুদ্রকে দেখছে। সোনালি আর খয়েরির মধ্যে শেরওয়ানি, সোনালি রঙের চুড়িদার, বেশ সুন্দর লাগছে। কিন্তু সমুদ্র তার দিকে একবারও তাকায়নি, অন্য পাশে তাকিয়ে আছে। তার পাশে কেউ আছে সেটা সমুদ্রকে দেখে বোঝাই যাচ্ছে না। তা দেখে খুব কষ্ট পায় সে।
আজ তাদের বিয়ে, তারপর একবারের জন্য সমুদ্র তার দিকে ফিরে তাকালো না। তৃণু আর ধূসর এসে অনেকগুলো সেলফি তুলো সমুদ্রের সাথে। ধূসর বলল, সমুদ্র রোদের কাঁধে হাত দেয়, তাহলে না তোদের কাপল পিক সুন্দর হবে। রোদ সমুদ্রের দিকে তাকায় তার রিয়াকশন দেখার জন্য। সমুদ্র চোখ গরম করে ধূসরের দিকে তাকায়। তৃণু যে সমুদ্রের এক হাত টেনে নিয়ে রোদের কাঁধে রাখে। রোদের সর্বাঙ্গ কেঁপে ওঠে, শাড়ি মুঠ করে ধরে। সমুদ্র আর কিছু বলে না। স্মাইল প্লিজ। নীল এসে বলল, সে কয়েকটা ছবি তুলে নেয়। তার প্রাচ্যর পাশে গিয়ে ছবি তুলে। প্রাচ্য এতক্ষণ বসে তৃণকে দেখছিল। কি হাসি খুশি, মুখের সে দুষ্টুমি ভরা হাসিটা লেগে আছে। চোখে সরিয়ে ফেলে সে, মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ সরিয়ে ফেলে সে, মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। সবাই এসে তাদের সাথে ছবি তুলে, কিন্তু তৃণ তুলল না প্রাচ্যর সাথে। স্বপ্ন অনেকক্ষণ ধরে নীলের পেছন পেছন হাঁটছে। নীল তা খেয়াল করলো, তাই এবার সে থেমে যায়। স্বপ্নও দাঁড়িয়ে যায়। নীল পেছন ঘুরে, তখনই আবার স্বপ্ন নীলের পেছনে যেয়ে দাঁড়ায়। নীল আবার স্বপ্নর মুখোমুখি হওয়ার জন্য তার দিকে তাকায়। স্বপ্ন আবার সে একই কাজ করে। নীল বুঝতে পারছে না স্বপ্ন এমন করছে কেন, তার পেছনে কেন যে দাঁড়ায়। খারাপ কোনো মতলব নেই তো। নীল আর পেছনে না ঘুরে সামনে তাকিয়ে বলে, এসব ঢং করা মানে কি? আমার পেছন না দাঁড়িয়ে সামনে আসে। সামনে যেতে পারবো না, পেছনে দাঁড়িয়ে আছে, যা বলার বলো, আমি শুনছি। নীলের মেজাজ চড়ে যায়। পেছনে দাঁড়িয়ে আছেন কোন মতলবে? লুচ্চামি করার জন্য আর কোনো মতলব খুঁজে পাননি, তাই এভাবে? তোমার পিঠের ব্লাউজের হুক খুলে গেছে। স্বপ্ন কাট কাট জবাব দেয়। স্বপ্নর মুখে কথা শুনে নীল পিঠে হাত দেয়। পুরো পিঠ খালি। হায় আল্লাহ, এভাবে সে সারা দুনিয়ায় হেঁটে বেড়াচ্ছে। সবাই কি ভাবছে তাকে? সব দোষ এই স্বপ্নর। সে কেন তাকে আরো আগে বলেনি? আর আগে বলতে পারেনি? আর বলবেন কেন? আরও আগে বললে কি আমার পিঠ দেখতে পারতেন? মন মতো দেখে গিলে খেয়েছেন, লুচ্চা কোথাকার। উপকারের নামে থাপ্পড়। উপকার করেছে সেটা স্বীকার না করে আমার নামে লুচ্চা বদনাম দিচ্ছ? বাহ, তোমার তারিফ না করে পারছি না। যেটা বলেছি সেটাই ঠিক। ভালো, এখন দয়া করে হুক লাগালে ভালো হবে। আপনি যান এখান থেকে, আমি লাগিয়ে নিব। স্বপ্ন চলে যায়। নীল হাত দিয়ে লাগাতে যেয়ে দেখে হুক খুলে পড়ে গেছে। এখন কি করবে সে? এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে। ধুর, ভালো লাগছে না। কি হয়েছে? আপনি আবার এখানে? দেখতে পাচ্ছ তো, আবার জিজ্ঞেস করার কি আছে? নীল পানসে গলায় বলল, ধ্যাত, ভালো লাগে না। এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে। কেন? হুক খুলে পড়ে গেছে। এতে ড্রেস চেঞ্জ করার কি আছে? পিন দিয়ে লাগিয়ে নিলে হয়। সত্যিই তো, সেফটি পিন দিয়ে লাগিয়ে নিলে আর ড্রেস চেঞ্জ করতে হবে না। এই কথা কেন তার মাথায় আসলো না? এটা স্বপ্নের মাথায় কেন আসতে গেল? নীল এখন কার হাতে সেফটি পিন লাগাবে? কাউকে খুঁজে পাচ্ছে না সে। সবাই কাজে ব্যস্ত। অন্য কেউ ছাড়া তো লাগাতে পারবে না, কাউকে তো প্রয়োজন। স্বপ্ন তার দিকে ভ্রু কুচকে তাকায়। নীল বলল, হেল্প করতে পারবেন? বলো। সেফটি পিন দিয়ে একটু লাগিয়ে দিবেন ব্লাউজটা। স্বপ্ন কিছুটা সময় নিয়ে হ্যাঁ বলল। নীল তাকে তার রুমে আসতে বলল। ড্রেসিং টেবিলের উপর থেকে বক্স ভেতর থেকে একটা সেফটি পিন নিয়ে স্বপ্নর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, ধরুন। এটা বলে পেছনে ফিরে যায়। স্বপ্ন নীলের পিঠে হাত দেওয়ার সাথে সাথে নীল কেঁপে ওঠে। নীল বুঝতে পারছে না তার এই অদ্ভুত শিহরণ কেন হচ্ছে। এ ছেলের ছোঁয়ার তার হাতের লোমগুলো দাঁড়িয়ে যায়। হাতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি ঘটছে তার সাথে। নীলের নাড়া ছাড়াতে সেফটি পিনটা মাথা নীলের পিঠে লেগে যায়। নীল আহ করে ওঠে। সরি। কিসে সরি? আমার পিঠটা ফুটো করে দিলেন। স্বপ্ন দেখছে হালকা একটু রক্ত জমেছে। হাতের তর্জনী আঙুল দিয়ে মুছে জায়গাটায় হাত বুলিয়ে দেয়। নীল আর পারছে না সহ্য করতে। তার ভেতরে উন্মাদনা সৃষ্টি হচ্ছে। ঠোঁট কামড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আর কতক্ষণ? এই তো হয়ে গেছে। স্বপ্নে সেফটি পিন লাগানো হলে নীলের কানের কাছে এসে বলল, এরকম শর্ট লেহেঙ্গার ব্লাউজ পরলে কেন? ক্যারিনা কাপুরের মতো পেট আর নাভি দেখানোর জন্য? নীল চোখ খুলে তাকায়। স্বপ্নকে তার এত কাছে দেখে দূরে চলে যায়। নিজের দিকে তাকিয়ে বলল, কারিনা, ক্যাটরিনা, দীপিকা সবার মতো। তাতে আপনার সমস্যা কি? আমার সামনে এসব পড়লে সমস্যা নেই। বাইরের লোক তোমার এসব দেখবে, তাতে আমার সমস্যা। আমার জিনিস কেন অন্য কেউ দেখবে? 100 বার যাবো এসব পড়ে, তাতে আপনার কি? আমার বারণ করার আপনি কে? স্বপ্ন আর কিছু না বলে নীলের কোমর ধরে ফেলে। নীলের খোপা খুলে ফেলে। কানের পেছন থেকে গোলাপ ছুঁড়ে ফেলে। তা দেখে নীল,
ইউ। তার আগেই নীল থেমে যায় স্বপ্নর দিকে তাকিয়ে। তারপর নীলকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরল স্বপ্ন। তারপর নীলের দুহাত দুদিকে প্রসারিত করে চেপে ধরল। এতই জোরে চেপে ধরেছে যে নীল খুব ব্যথা পাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। নীলের শরীরের সাথে লেগে দাঁড়িয়ে আছে স্বপ্ন। একদম নীলের চোখ মুখ ঠোঁটে গিয়ে স্বপ্নর উত্তপ্ত নিঃশ্বাসগুলো বাড়ি খাচ্ছে। স্বপ্নর চোখের দিকে তাকাতে আরেক দফা বুক কেঁপে উঠল নীলের। চোখে যেন আগুন সরছে স্বপ্নর। নীল হঠাৎ করে এটা দেখে ভয় লাগছে। কেন লাগছে সে জানে না, কিন্তু সে কিছুতেই ভয় পায় না। তাহলে আজকে কেন স্বপ্নর এই ভয়ঙ্কর চাহনি দেখে ভয় পাচ্ছে? এটাই যেন শেষ হয়, এমন কথা যেন তোমার মুখে আর না শুনি। তোমার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার, আর কারণ না। এটা বলে চলে যায় স্বপ্ন। এতক্ষণ যেন নীলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো দম আটকে মরে যেত। মনে মনে স্বপ্নকে ভয়ঙ্কর একটা গালি দেয়। রোদ আর সমুদ্রের বিয়ে অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু শিহাবের বাবা মা চলে এসেছে, শিহাব এখনও আসেনি। তাই প্রাচ্য আর শিহাবের বিয়ে এখনও হয়নি। এভাবে আরও 2 ঘন্টা কেটে যায়। শিহাবের বাবার মোবাইলে তখনই একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, বাবা আমি বিয়ে করতে যাব না, তোমরা ফিরে এসো। এই মেসেজ দেখে শিহাবের বাবা কিংকর্তব্য বিমূঢ়। তিনি বুঝতে পারছেন না শিহাবের এই মেসেজের কারণ। তারা বাড়িতে দেখে শিহাব এই বিয়ে করার জন্য কত পাগল, আর এখন সেই ছেলে বলছে বিয়ে করবে না। হিসেবে গরমিল লাগছে। শিহাবের বাবা ছেলের মোবাইলে ফোন দেয়, বন্ধ বলছে। মাথা কাজ করছে না। মির্জা বাড়ির লোক আর অপেক্ষা করতে পারল না। গ্রামের লোক কানা ঘুষা শুরু করে দিয়েছে। নীলের বাবা বলল, শিহাবের আসতে আর কতক্ষণ লাগবে? মেহমান সবাই বিরক্ত বোধ করছে। ফোন করে জিজ্ঞেস করেন কত দূর এসেছে। শিহাবের বাবা কি বলবে বুঝতে পারছে না। কি জবাব দেবে সে মির্জা ফ্যামিলির কাছে? নীলের বাবা বলল, কি হলো? তিনি ফোন বাড়িয়ে দিল। নীলের বাবা মেসেজ পড়ে একবার তার দিকে তাকায়, আরেকবার নিজের ফ্যামিলির দিকে। ভাইকে এভাবে তাকাতে দেখে তামিমের বাবা এগিয়ে এসে মোবাইলটা নিয়ে মেসেজটা দেখে। তিনি রাগান্বিত হয়ে বলল, এসব মানে কি? আপনাদের ছেলে বিয়ে করবে না আগে বললেই হতো। এত তামাশা করে আমাদের ফ্যামিলির মান সম্মান ডোবানোর অধিকার কে দিয়েছে? এভাবে মির্জা ফ্যামিলির সবাই তাদেরকে অপমান করে। তিনি মুখ বুজে সহ্য করে নেয়। আজ নিজের ছেলের জন্য অপমানিত হওয়া লাগছে। সোলোমান মির্জা কাছে ছেলে হয়ে ক্ষমা চেয়ে বিদায় নেই তারা। মেয়ে বিয়ে ভেঙে গেছে শুনে শায়লা জ্ঞান হারায়। তার ছেলে মেয়ের সাথে বা কেন এমন হলো? প্রথমে ছেলে তারপর মেয়ে। এসব না মানতে পেরে অসুস্থ হয়ে যায়। সবাই শায়লাকে রুমে নিয়ে যায়। সোলোমান মির্জা বুকের ব্যথা উঠে যায়। ডাক্তার এসে তাকে দেখে যায়। টেনশন করতে মানা করে, বিশ্রাম নিতে বলে। শায়লা জ্ঞান ফিরলে স্বপ্ন তার সাথে দেখা করতে চায়। স্বপ্নকে তিনি নিজের ছেলের মতোই দেখে। শুধু স্বপ্ন সবাইকে। শায়লা স্বপ্নকে জড়িয়ে ধরে কান্না করে। স্বপ্ন তার মাথায় হাত বুলিয়ে দেয়। সুযোগ বুঝে স্বপ্ন শায়লা, তৃণ আর প্রাচ্যর সাথে কথা বলল। তিনি বিস্মিত হয়ে বলল, কি বলছো তুমি? প্রাচ্য যদি আগে থেকে তৃণকে পছন্দ করে থাকে তাহলে সে মিথ্যা কেন বলেছে আমায়? সে কাউকে ভালোবাসে না। আসলে আন্টি, তখনই ওরা কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি। প্রাচ্য তখনই তৃণও বলেনি কথাটা। তাই প্রাচ্য সেদিন বলেছে তার পছন্দ কেউ নেই। তারপর তৃণ যখন শুনে প্রাচ্য বিয়ে ঠিক হয়ে গেছে, তখনই প্রাচ্যকে বলে। কিন্তু প্রাচ্য তখন মানা করে দেয় আপনাদের সম্মানের কথা ভেবে। স্বপ্ন মিথ্যে বলে, কারণ যদি শায়লা বেগম শুনে তাদের মধ্যে ঝামেলা অন্য কিছু নিয়ে, তাহলে বিয়েতে কিছুতে রাজি হবে না। তিনি কেন, অন্য কোনো মাই রাজি হবে না। বলবে যাদের মধ্যে এখনই এত ঝামেলা, বিয়ের পর না জানি কি হয়। এই জন্য স্বপ্ন মিথ্যে বলল। দুজন দুজনকে যখন ভালোবাসে তখন বিয়ে হয়ে গেলে ঝামেলা মিটে যাবে। শায়লা প্রাচ্যকে ডেকে পাঠায় স্বপ্ন যেটা বলছে সেটা সত্যি কিনা জানার জন্য। প্রাচ্য তাই বলল। তৃণ প্রথমে বিয়েতে রাজি ছিল না, কিন্তু স্বপ্ন তাকে তখন বলল, তুই যদি বিয়ে না করিস তাহলে তোর সাথে আমাদের কারোর সম্পর্ক থাকবে না। এই কথা শুনে বন্ধুত্ব রক্ষার্থে রাজি হয়। তার কথা স্বপ্ন শুধু তার বন্ধু না, তার ভাই। এরকম একটা বিয়ে কেন? 1000 বিয়ে করতে পারবে যদি স্বপ্ন তাকে বলে। আর শায়লা বেগম শ্বশুরকে সব বলল। সবাই মত দেয়, যেখানে প্রাচ্য রাজি সেখানে তারা অমত করে কি লাভ। মির্জা সোলোমান কখনো নাতনির মনের বিরুদ্ধে কিছু করে না। মির্জা বাড়িতে 3টা বিয়ে হয়, একটা সবার অজানা। 2টো বাসর ঘর সাজানো হচ্ছিল। ফুলে ফুলে মৌ মৌ করছে বাসর ঘর। ফুলের বিছানায় বউ সেজে বসে আছে প্রাচ্য। অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটির জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে তৃণ রুমে প্রবেশ করলো। প্রাচ্যর দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হওয়ার জন্য।
ফ্রেশ হয়ে বের হলে প্রাচ্য তার কাছে আসে। কথা বলতে তার জড়তা কাজ করছে। আগে বন্ধু ছিল যা নয় তা বলা যেত, এখন স্বামী বলতে তার পুরো শরীর শিহরিত হয়। তৃণর পা ছুঁয়ে সালাম করার জন্য নিচু হয়ে হাত বাড়ালে তৃণ দূরে সরে যায়। প্রাচ্য উঠে দাঁড়িয়ে বলল, পা সরিয়ে নিলে কেন? এসব করার দরকার নেই। এটা নিয়ম বাসর ঘরে স্বামীকে সালাম করা। তৃণ তার কোনো কথার উত্তর না দিয়ে দরজা খুলতে হাত বাড়ায় বাহিরে যাওয়ার জন্য। তখনই প্রাচ্য বলল, তুই এখন কোথায় যাচ্ছিস? বাইরে। মাত্র বাইরে থেকে এলি, এখন আবার বাইরে যাবি কেন? তোকে বলতে হবে আমি কেন বাইরে যাব? প্রাচ্যর এই কথা প্রত্যুত্তর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আজকে আমাদের বাসরাত। তৃণ বলল। তো তৃণর এ কথায় অপমান বোধ করে সে। কথাটা এভাবে বলাতে তার গায়ে লাগে। তৃণ তীক্ষ্ণ মেজাজে বলল, বাসরাত নাই ফুল, এই বিয়ে না আসলে ভালো হতো। অন্তত এই জঞ্জালটার মধ্যে পড়তাম না। আমাকে বিয়ে করে তোর জঞ্জাল মনে হচ্ছে? তাহলে কি হবে? তোকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার, শুধু বন্ধুত্ব বাঁচাতে স্বপ্ন কথা রাখতে বিয়ে করেছি তোকে। তার মানে দয়া করে আমাকে বিয়ে করেছিস? তোকে কি ভালোবেসে বিয়ে করতে যাবো তোকে? আর তুই কেন আমায় বিয়ে করতে রাজি হয়েছিস? আমি লুচ্চা, চরিত্র খারাপ, লম্পট আর জানি কি কি বলেছিস। তাহলে বিয়ে এত খারাপ ছেলেকে বিয়ে করলি কেন? প্রাচ্য কান্না করতে করতে বলল, আমি ভুল বলেছি, প্লিজ আমাকে মাফ করে দে। তৃণ অট্ট হাসি দিয়ে বলল, ভুল বলস নাই তুই ঠিক ছিলে। আমি নিজেও জানি কত মেয়ের সাথে আমার রিলেশন, আর শুয়েছি তো কত মেয়ের সাথে। প্রাচ্য দুই হাত দিয়ে কান চেপে ধরে বলল, প্লিজ চুপ কর। তৃণ প্রাচ্যর কান থেকে হাত সরিয়ে বলল, আরে শোন, এখন আরো বলার বাকি আছে, সেগুলো শোন। প্রাচ্য কান্না করতে করতে বলল, আমি শুনতে চাই না কিছু। তৃণ আর কিছু বলল না, সে দরজা খুলে বেরিয়ে যায়। প্রাচ্য তার যাবার দিকে তাকিয়ে থেকে হাউমাউ করে কান্না করতে থাকে। তৃণর কাছে সে জঞ্জলা, স্বপ্নের জন্য তাকে তৃণ বিয়ে করেছে এসব মানতেই পারছে না সে। তৃণ ছাদে যেয়ে দোলনায় ধপ করে বসে পড়ে, সিগারেট খেতে থাকে। প্রাচ্য তা এমন না করলে আজকের রাতটা অন্যরকম হতো। প্রাচ্যর করা অপমান, চর সব মুখ বুঝে সহ্য করেছিল। তারপর প্রাচ্য সব সহ্য সীমা পেরিয়ে গেছে। যখনই প্রাচ্যকে মন থেকে সরিয়ে দিয়েছে, ভাববে না তার কথা, তখনই প্রাচ্যর ভুল ভাঙল। ভিডিওগুলো দেখে প্রাচ্যর ভুল ভেঙেছে, কিন্তু তার কথা নয়। তার মানে প্রাচ্যকে সে বিশ্বাস করে না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। তার জীবনে প্রাচ্যর কোনো জায়গা নেই। বিবস্ত্র অবস্থায় বিছানায় পড়ে আছে রোদ। সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। সমুদ্র নামক স্বামী তার পাশে বসে সিগারেট টানছে আর চোখে বারবার রোদকে দেখছে। রোদের এই অবস্থা দেখে বিন্দুমাত্র দয়াও হচ্ছে না সমুদ্রের, কিন্তু রোদের এই অবস্থা দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে। রোদকে দিয়ে নিজের কামনা মেটানোর পরও কেন জানি শান্তি নিয়ে সমুদ্রর। তার এখন আবার রোদকে চায়, এক রাত নয়, প্রতি রাতে চাই রোদকে তার বিষাক্ত ছোবল খেতেই হবে। এক প্যাকেট সিগারেট খেয়ে শেষ করে রোদকে নিজের কাছে টেনে নিল সমুদ্র। রোদের মিনিমাম কথা বলার শক্তিটুকু নেই, চুপচাপ চোখের জল ফেলছে। সমুদ্র আবার তার কামনা মেটাতে ব্যস্ত, আর বারবার ব্যথায় কুকড়িয়ে উঠছে রোদ, কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখাচ্ছে না সমুদ্র। সে নিজের কাছে ব্যস্ত। সমুদ্রের প্রত্যেকটা স্পর্শ কেবল রাগ ও ক্ষোভ মিশে রয়েছে, একটুও ভালোবাসা নেই। অসহ্য যন্ত্রণা মুখ বুজে সহ্য করছে রোদ। বিয়ের প্রথম রাতে সমুদ্র এই ব্যবহার মানতেই পারছে না, বড্ড কষ্ট হচ্ছে। রাতের প্রায় শেষ দিকে সমুদ্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু রোদের চোখে ঘুম নেই। বিছানায় ব্যথায় কাতরাতে থাকে। স্বপ্নেও ভাবেনি সমুদ্র এটা করবে তার সাথে। অপেক্ষা করছিল সে সমুদ্রর জন্য, ভেবেছিল সে তার অন্যায়ের জন্য ক্ষমা চাইবে, কিন্তু সমুদ্র সেই সুযোগ তাকে দেয়নি। সমুদ্র হুট করে রুমে ঢুকে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এসব ভাবতেই তার কান্না আসছে। সকালে পাখির কিচিরমিচির শুনে তৃণের ঘুম ভাঙে। চোখ খুলে দেখে সে দোলনায়। কেউ দেখার আগে তাড়াহুড়ো করে নেমে আসে। রুমে ঢুকে দেখে প্রাচ্য খাটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। দেখে না দেখার ভান করে ওয়াশরুমে ঢুকে দরজা জোরে লাগিয়ে দেয়। দরজার শব্দে প্রাচ্যর ঘুম ভেঙে যায়। রাতে কান্না করতে করতে কখন এখানে ঘুমিয়ে পড়েছে খেয়ালই ছিল না তার। এভাবে শোয়াতে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। উঠে দাঁড়িয়ে আয়নার সামনে যায়। এখন সে বিয়ের সাজেই আছে। চোখের কাজল ছড়িয়ে ছিটিয়ে গেছে। গলা, হাতে, কানে সব ভারী ভারী গয়না খুলে রাখে। তখনই তৃণ গোসল সেরে বের হয়। দুজনের চোখাচোখি হয়। প্রাচ্য কিছু না বলে আলমারি থেকে একটা লং থ্রি-পিস নিয়ে ওয়াশরুমে যায়। তৃণর ঘাড় ব্যথা করছে, ওভাবে দোলনায় শুয়েছিল বলে। হাতের তোয়ালে সোফায় ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। প্রাচ্য গোসল করে বের হয়।
আয়নার সামনে দাঁড়িয়ে চুলে পানি নেওয়ার জন্য চুল নাড়াচাড়া করে। তখনই প্রাচ্যর চুলের পানি তৃণর মুখে এসে পড়ে। তৃণ বিরক্তি নিয়ে বলল, পানি নিস ভালো কথা, এই জন্য আমায় মুখে চুলের পানি ফেলবি? আমার রুম, আমার যা ইচ্ছে আমি তাই করব। তোর সমস্যা কি? বাইরে যা। তৃণর খুব রাগ উঠল, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায়। প্রাচ্যকে জাস্ট সহ্য হয় না তার এখন। রুম থেকে বেরিয়ে যেতে ধূসরের সাথে দেখা হয়। ধূসর দুষ্টুমি করে বলে, বাহ, একেবারে গোসল টোসল সেরে বেরিয়েছিস, গুড। তার মানে রাতে বিড়াল মারতে পেরেছিস। ভাই, কিভাবে বিড়াল মেরেছিস একটু বল না প্লিজ। তৃণ শার্টের হাতা ফোল্ড করতে করতে ধূসরের দিকে এগিয়ে এসে বলল, এদিকে আয়, তোকে বুঝাচ্ছি কিভাবে বাসরাতে বিড়াল মারে কিভাবে। ধূসর পালাতে যেতে স্বপ্নর সাথে ধাক্কা খায়। স্বপ্ন বলল, কি ব্যাপার, তৃণ তোকে তাড়া করছে কেন? ধূসর নালিশের সুরে বলল, আচ্ছা, আমরা সবাই বন্ধু, আমি ওরে বাসরের কথা জিজ্ঞেস করতে পারি না? ওর বাসর করেছে তাই জিজ্ঞেস করেছি বিড়াল মারছে কিভাবে। আগে থেকে শিখে রাখলে তো নিজের বাসর রাতে বিড়াল মারতে সুবিধা হবে। তুই খুকু তো এসব বিষয় জানিস না, এখন আমার থেকে এসব শিখতে এসেছিস? থাক, তোকে বলতে হবে না, সমুদ্র থেকে জেনে নেব। সমুদ্র কথা বলতে স্বপ্নের মনে পড়ে কালকে সমুদ্র বলেছে পরে যাবে, পরে কি সমুদ্র গেছে? খুব চিন্তায় পড়েছে সে। চিন্তিত কণ্ঠে সে বলল, সমুদ্রকে দেখেছিস? ধূসর বলল, সারা রাত জেগে জেগে বোধহয় বিড়াল মেরেছে, তাই এখনো ওঠেনি কেউ সে। স্বপ্ন আর কিছু না বলে সে স্থান ত্যাগ করব। উঠে যেয়ে ফ্রেশ হবে, শরীরে সেই শক্তি পর্যন্ত নেই রোদের শরীরে। যন্ত্রণায় মরে যাচ্ছে সে। তারপর অনেক কষ্টে উঠে বসে চাদর মুড়িয়ে দিয়ে নামার জন্য পা বাড়াবে, তখনই সমুদ্রর হাত টেনে বিছানায় ফেলে চেপে ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে? সমুদ্রের সাথে তার কথা বলতে ইচ্ছে করছে না। নিজেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করে। সমুদ্র এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, এখন চোখ খুলে তাকায়। তাচ্ছিল্যভাবে বলে, খুব কষ্ট হচ্ছে তোর? কথা বলার শক্তি নেই, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সমুদ্র এক হাতে রোদের মুখ চেপে ধরে গলায় অনেক জোরে কামড় বসে। কষ্ট হতে তুই পাস, তার জন্যই এই ব্যবস্থা। আর হ্যাঁ, তুই কেন কষ্ট পাবি? তোর সুখ পাওয়ার কথা, এটার জন্য আমার কাছে নিজেকে বিয়ের আগে বিলিয়ে দিতে চেয়েছিস? খুব শখ ছিল না আমার আদর সোহাগ পাওয়ার? এখন কান্না করছিস কেন? এত আদর সোহাগ করেছি, তোর কি মন ভরেনি? না বললে বল, আমার শরীরে যথেষ্ট এনার্জি আছে এখন তোকে আদর করার। করবো কি? রোদ কেঁদে দেয়। সমুদ্র রক্তচক্ষু হয়ে বলে, তুই নিজেও জানিস তুই কি ভুল করেছিস। আমার সম্মানে দাগ লাগিয়ে দিয়েছিস তুই, তার শাস্তি তোকে পেতেই হবে। প্রতিটি রাতে তোকে এই নরক যন্ত্রণা সহ্য করতে হবে। আমি দেখতে চাই তুই কত সহ্য করতে পারিস। ভালোবাসিস না আমাকে? ভালোবাসার আগুনে তোকে জলে পুরে ছাই করে দেব। এটা বলে উঠে যায় সে। ওয়াশরুমে যাওয়ার সময় দরজা অনেক জোরে শব্দ করে লাগায়। সেই শব্দে রোদ কেঁপে ওঠে, হাউমাউ করে কান্না করে। সে অনেক বড় ভুল করেছে, সে অনেক বড় অন্যায় করেছে। অন্যায়ভাবে সে সমুদ্রকে পেয়েছে, তার শাস্তি তাকে পেতেই হবে। এত সহজে সমুদ্র তাকে ছাড়বে না। সে খুব ভালো করে জানে এই বদরাগী সমুদ্রকে। মস্ত বড় ভুল করে ফেলেছে সে নীলের কথা শুনে। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলের পানি ঝাড়তে থাকে সমুদ্র। বলল, এভাবে বসে থেকে কি প্রমাণ করতে চাস? রোদ ছলছলে চোখে তাকায়। সমুদ্র বিদ্রুপ করে হাসতে থাকে, চোখ নামিয়ে ফেলে, সে কান্না করতে থাকে। সমুদ্র রোদের কাছে এসে ফিসফিস করে বলল, এভাবে তাকালে এই সমুদ্রের আগুনে তুই বশ হয়ে যাবি। অনেক কষ্টে রোদ কথা বলল, আগুনকে কিন্তু পানি ঠান্ডা করতে পারি। সমুদ্র রোদের কথা বুঝতে পেরে একটা ধাক্কা দিয়ে বের হয়ে যায় রুম থেকে। ওয়াশরুমে যেয়ে রোদ নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। ঠোঁট ফেটে যে রক্ত জমাট বেঁধেছে, গলায় অসংখ্য কামড় দাগ, সবগুলো দাগে সে হাত ছোঁয়ায়। এই দাগগুলো তার স্বামীর ভালোবাসার চিহ্ন। শরীরে পানি পড়তে পুরো গায়ে জ্বালা শুরু হয়েছে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে তার। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার গায়ে কেউ একটু টোকাও দেয়নি। ব্যথা কি জিনিস সে জানে না। আজকে তার কাছে এসব মরণ যন্ত্রণার সমান মনে হচ্ছিল। কলাপাতা রঙের একটা শাড়ি পরে সে, তার সাথে কালো 3/4 ব্লাউজ পরে, যাতে হাতে দাগগুলো দেখা না যায়। বুকের উপর শাড়ির আঁচল ভালো করে দিল, যাতে সেই দাগগুলো দেখা না যায়। লম্বা চুলগুলো পিঠময় ছড়িয়ে লম্বা ঘুমটা দেয়। কিছু চুল দিয়ে গালের পাশে কামড়ের দাগ ঢেকে রাখে। আয়নায় ভালোভাবে দেখে নেয় দাগগুলো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিচে নেমে কিচেনে যায়। তার শাশুড়ি মায়ের পাশে দাঁড়ায়। শায়লা তাকে দেখে কিছু বলল না। এই মেয়ের মিথ্যের কারণে তার ছেলেকে নিজের শ্বশুর অন্যায়ভাবে মেরেছে। রোদ বুঝতে পারছে না সে কি করবে, কেউ তো তার সাথে কথা বলছে না। সোহাগী বেগম বলল, সমুদ্র কি উঠেছে?
সে তো অনেকক্ষণ আগে নিচে নেমে এসেছে। কোথায় সে? দেখতে পাচ্ছি না যে। রোদ কিছু বলল না। শাইলা বলল, সমুদ্র বাগানে আছে। রোদ জিজ্ঞেস করে শাইলাকে। আন্টি, আমি হেল্প করি? শাইলা কাজ করতে করতে বলল, কোনো দরকার নেই, আমেনা আছে আমাকে হেল্প করার জন্য। শাশুড়ির কথা শুনে রোদের মন খারাপ হয়। সে বেরিয়ে এসে নিজের রুমে চলে যায়। স্বপ্ন আর ধূসর কিছুক্ষণ পর তার রুমে যায়। রোদকে দেখে ধূসর বলল, কালকে রাতে সমুদ্র বুঝি বেশি ক্ষুধার্ত ছিল? মানে তোর এই ছিলে যাওয়া ঠোঁটই বলে দিচ্ছে। ধূসর কেন এটা করেছে বা কেন এটা বলেছে তার বুঝতে বাকি রইল না। সব দাগ কিছু না কিছু দিয়ে লুকিয়েছে, কিন্তু ঠোঁটের এই দাগ লুকাতে ভুলে গেছে সে। কিছুটা নার্ভাসনেস ফিল করে। অন্য সময় হলে ধূসরের বেহাল করে ছাড়তো সে। আজকে কিছু করতে ইচ্ছে করছে না। ধূসর বলল, রাতে কি সমুদ্র শালা তোকে মানা করেছে চুপচাপ থাকার জন্য? কথা বলিস না কেন? তারপর সে কিছু বলল না। ধূসর পাশ কাটিয়ে রোদের পাশে বসে স্বপ্ন। খাটের উপরে থাকা রোদের হাতের উপরে স্বপ্ন তার একটা হাত রেখে আশ্বাস দিয়ে বলল, কোনো ব্যাপারে কি তোর মন খারাপ? রোদ চোখ তুলে তাকিয়ে বলল, না। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবে। রোদের আর বুঝতে বাকি রইল না স্বপ্ন তাকে কি প্রশ্ন করবে। সে বলল, আমি জানি তুই কি বলবি, কিন্তু এই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তোকে। কিন্তু অবশ্যই তোদের সেই প্রশ্নের উত্তর দেব অন্য এক সময়। এখন প্লিজ আমায় একটু একা থাকতে দে। স্বপ্ন আর কথা বাড়ালো না। সে বুঝতে বাকি রইল না ওদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে, যার জন্য রোদের মন খারাপ। তারপর দুজনে চলে যায়। খাবার টেবিলে রোদকে না দেখে সুলেমান মির্জা সমুদ্রকে বলল, রোদ কোথায়? সমুদ্র কোনো কথা না বলে চুপচাপ খাচ্ছিল। স্বপ্ন সমুদ্রের দিকে তাকায়। সমুদ্রকে বুঝতে চেষ্টা করে সে। শায়লা বলল, তার খাবার আমি সোহাকে দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছি। মেজো বৌমা, তুমি কি জানো না এইবারের নিয়ম? হ্যাঁ বাবা, আমি জানি। তাকে এখানে আসার জন্য আমি সোহাকে আর নীলকে পাঠিয়েছি। সে নিজে বলেছে তার খাবার উপরে পাঠিয়ে দিতে, সে নিচে যাবে না। সুলেমান মির্জা আর কথা বাড়ালো না। সবাই চুপচাপ খেয়ে যার যার কাজে চলে যায়। বিকেলের দিকে প্রাচ্য আর তৃণ চলে যায় সবার থেকে বিদায় নিয়ে। তৃণ কালকে রাতে খাদিজা বেগমকে ফোন করে বলে সে বিয়ে করেছে। তার ছেলে তাকে না জানিয়ে বিয়ে করেছে শুনে জ্ঞান হারায়। তিনি কিছুতেই মানতে পারছে না প্রাচ্যকে বিয়ে করেছে তৃণ। ছেলের দুই মেয়ে বন্ধুকে তার কোনো কালই ভালো লাগতো না। মেয়ে মানুষ হয়ে ছেলের সাথে ডলাডুলি করতো। ছেলেদের সাথে কিসের এত ভাব? বারবার মানা করেছে মেয়ে দুটোকে থেকে দূরে থাকার জন্য, আর এখন সেই মেয়েদের মধ্যে একজনকে বিয়ে করেছে। প্রাচ্যকে তো মোটেও পছন্দ করে না তিনি। পাটকাঠির মতো শরীর, ব্রয়লার মুরগির মতো সাদা পোশাক আশাকের কি ছিঁড়ি, আর অতি বড় লোকের মেয়ে মানে অহংকারী। এদের মধ্যে অহংকার বেশি থাকে। এই জন্য তৃণকে খাদিজা বেগম মানা করে তার বন্ধুদের যেন সে এই বাড়িতে না নিয়ে আসে। আর সবচেয়ে বড় কথা, তিনি তার বোনের মেয়ের সাথে তৃণর বিয়ে ঠিক করেছে। তৃণ জানতো তাহলে কেন তৃণ বিয়ে করেছে? আর তৃণ তো এই মেয়ের বিয়েতে গেছে, তাহলে কেন সে বিয়ে করে নিয়ে এসেছে? পরে ফোন করে জানায় এই মেয়েকে তিনি মানবেন না, তার সাথে যেন এই বাড়িতে নিয়ে না আসে। তারপর বাড়ির দরজা খুলেই মেয়েকে দেখতে পাবে তিনি কল্পনাও করেনি। তোকে আমি ফোনে বলেছিলাম না তোর সঙ্গে করে এই মেয়েকে যেন নিয়ে না আসিস, তারপর এনেছিস। শ্বশুর বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল প্রাচ্য। তৃণর মায়ের কথা শুনে প্রাচ্য অবাক হয়। অবাক চোখে তাকায় তৃণর দিকে। প্রাচ্য খুব ভালো করে জানতো তৃণর মা একটু খিটখিটে মেজাজের। তিনি কেন জানি তৃণর বন্ধু বান্ধবকে দেখতে পারে না। খাদিজা বেগম বলল, এই মেয়ে তোমার বিয়ে তো অন্য কারোর সাথে হওয়ার কথা ছিল, তাহলে তুমি আমার ছেলেকে বিয়ে কেন করলে? শাশুড়ির ঝাঁঝালো কথা শুনে প্রাচ্য একটু ভরকে যায়। কি উত্তর দেবে সে? তৃণ এগিয়ে যায় মায়ের কাছে। সে বলল, মা, তুমি আগে আমার কথা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই কেন এই মেয়েকে বিয়ে করতে গেলি? তুই জানিস না তোর বিয়ে আমি তিন্নির সাথে ঠিক করে ফেলেছি? তারপর এটুকু বলে তিনি থেমে যায়। শাশুড়ির কথা শুনে প্রাচ্য তৃণের দিকে তাকায়। তৃণ বিয়ে ঠিক করা ছিল, তাহলে সে কেন কাউকে বলেনি? এ প্রশ্ন তার মনে জাগলো। তৃণ তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বিয়ে করতে চাইনি। প্রাচ্যর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে আসেনি, তাই তুই বিয়ে করেছিস? তুই কেন করবি? এই মেয়ের ফ্যামিলি বা কেমন? বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর নিবে না? আসলে বড় লোকদের সব ব্যাপার স্যাপার বোঝা বড় দায়। আমার মনে হচ্ছে এই মেয়ের কোনো সমস্যা আছে, তাই ছেলেটি বিয়ে করেনি। তাই মেয়েটির ফ্যামিলি তোর কাঁধে মেডিকেল চাপিয়ে দিয়েছে। প্রাচ্য নিচের দিকে তাকিয়ে চোখের জল মুছে তিনি আবার বললেন, তুই যখন এই মেয়েকে বিয়ে করতে চাসনি, তাহলে এই মেয়েকে তুই ডিভোর্স দিয়ে তিন্নিকে বিয়ে করবি? ডিভোর্স শব্দটা শুনে প্রাচ্য মনে মনে কয়েকবার আওড়াতে থাকে। বিয়ে না হতে হতে তার ডিভোর্স হয়ে যাবে? মায়ের কথাই কি তৃণ সত্যিই তাকে ডিভোর্স দিয়ে দেবে? তার খুব কান্না পাচ্ছে।
ত্রিনু খাদিজাকে বোঝানোর জন্য প্রাচ্যর বিয়ের পরিস্থিতির কথা বলেছে। এখন দেখে সে বলে আরও বিপদে পড়েছে। প্রাচ্যকে ডিভোর্স দিয়ে দিলে স্বপ্নর সামনে দাঁড়াবে কিভাবে? আর সমুদ্র? না, সে আর ভাবতে পারছে না। মা, তুমি এসব কি বলছো? যা বলছি শুনতে পেয়েছিস? এক্ষুনি এই মেয়েকে বিদায় কর্ম বাড়ি থেকে। এটা বলে তিনি প্রাচ্যর হাত ধরে বাইরে বের করে দেবে, তখনই নিয়াজ সাহেব এসে খাদিজা বেগমের হাত ধরে ফেলে। তুমি আমার হাত ধরেছো কেন? তোমার কাজে বাধা দেওয়ার জন্য। কি করতে যাচ্ছ তুমি? দেখতে যখন পাচ্ছ জিজ্ঞেস কেন করছো? খাদিজা, এদিকে আসো। নিয়াজ সাহেব স্ত্রীকে টেনে এক কোণে এনে বলল, এই মেয়েকে বের করে দিয়ে কি তুমি তোমার ছেলের ক্ষতি করতে চাও? খাদিজা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আবল তাবল কি বলছো? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে। তুমি জানো এই মেয়েকে? এতটুকু জানি, ধনী ফ্যামিলির নষ্ট হয়ে যাওয়া মেয়ে। এখন যদি তুমি এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও, এই মেয়ের ফ্যামিলি মেম্বাররা কি তোমার ছেলেকে ছেড়ে দিবে? আমার ছেলে বিয়ে করতে চায়নি, তারা তাদের মেয়ে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তোমার ছেলে তো আর ছোট নয় যে তারা ধরে বিয়ে পড়িয়ে দিবে। তারা রাজি ছিল বলে সে বিয়ে করেছে। সে যদি বিয়ে না করতো তাহলে মেয়েটার ফ্যামিলির সাথে তোমার ছেলের বিয়ে দিত না। এখন তুমি নিচে গিয়ে বলবে তুমি প্রাচ্যকে মেনে নিয়েছ। কিন্তু তিন্নির সাথে ছেলের ক্ষতি না চালে এখন এসব মেনে নাও, পরে সব ভাবা যাবে। খাদিজা বেগম কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এটা বলে চলে যায়। নিয়াজ সাহেব মুচকি হাসে স্ত্রীর কাণ্ডে। তার স্ত্রী নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, কিন্তু তার কাছে আসলে বোকা একটা নারী। এখন যেমন গোল খাইয়ে প্রাচ্যকে মেনে নিতে বলেছে, সেভাবে রাজি হয়ে গেছে। প্রাচ্যকে বরণ করে ঘরে তোলে। প্রাচ্য তৃণর রুমের ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলায়। বছরখানেক হয়েছে এই বাসায় এসেছে। পুরো পরিপাটি এই রুমটা। রুমটা এতটা বড় নয়। রুমের মধ্যে আলমারি, ড্রেসিং, এক সেট সোফা আছে। আগে যে ফ্রেশ হয়ে নিই, তারপর আলমারিতে জামা কাপড় গুছিয়ে রাখিস। একটা কথা বলার ছিল। তৃণ সোফায় বসে মোবাইল টিপতে টিপতে বলল, বলে ফেল। প্রাচ্য আমতামতা করে বলল, তোর বিয়ে ঠিক ছিল, আমাদের কিছু বললি না? মোবাইল থেকে চোখ সরিয়ে প্রাচ্যর দিকে তাকায়। তৃণকে এভাবে তাকাতে দেখে ভরকে যায় সে। তৃণ দাঁড়িয়ে যায়। সে বলল, মসজিদের মাইকে নিয়ে সবাইকে বলবো আমার বিয়ে ঠিক। এভাবে কথা বলছিস কেন? আমি এভাবেই কথা বলি। প্রাচ্য নিজে বুঝতে পারছে না এখন কেন জানি তৃণকে দেখলে ভয় তার শরীরের লোমগুলো শিহরণ দেয়। আগে এরকম হতো না, নাকি সম্পর্ক বদলে গেছে বলে? না, তাকে স্বাভাবিক হতে হবে। কেন শুধু শুধু সে তৃণকে ভয় পাবে? আগের মতো যেভাবে ব্যবহার করতো সেভাবেই করবে। একটু কেশে গলাটা পরিষ্কার করে আগের ফর্মে চলে যায়। আগে খুঁটিনাটি সব আমাদেরকে বলতি, তাহলে এত বড় একটা খবর তুই আমাকে জানাসনি কেন? জানার প্রয়োজন মনে করিনি। প্রাচ্যর মেজাজ গরম হয়ে যায়। সে বলল, তাই কেন প্রয়োজন মনে করবি? চুপি চুপি ওই তিন্নিকে বিয়ে করে ঘরে তুলতে চেয়েছিস যাতে ঘরটা ঠিক থাকে, আর বাইরে ওই হারামিগিরি করতে পারছিস। এটুকু বলে জিভে কামড় দেয়। বিয়ের আগে এভাবে তৃণকে সে বলতো, কিন্তু এখন সে জানে তৃণ তাকে ভালোবাসে। তাহলে কি করে এসব বলছে? না জানি তৃণ এখন কিভাবে রিয়্যাক্ট করে। তৃণর দিকে তাকিয়ে বলে, আসলে সরি, আমি এভাবে। তার আগে তৃণ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর চিৎকার করে সে বলল, তাতে তোর কি যায় আসে? তুই ঠিকই ধরেছিস। এজন্য কাউকে আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা বলিনি। যদি পাস কান হয়ে যায় কথাটা, তাহলে মেয়েদের সাথে হারামিগিরি করতে পারবো না। তৃণ চলে যায়। প্রাচ্য কান্না করতে থাকে। ধাক্কা খেয়ে রুমের ড্রেসিং টেবিলে বাড়ি খায়। রক্ত বের না হলে ব্যথা পেয়েছে, ফুলে যাবে মনে হচ্ছে। নীলের মোবাইলে আবার অচেনা নাম্বার থেকে ফোন আসে। সে বিরক্ত নিয়ে ফোন ধরে বলল, কি সমস্যা? ফোন দিচ্ছেন কেন? মানা করেছিলাম না? মেসেজ বুঝি আজকে হট আছে। ফালতু কথা রাখেন আর ফোন করবেন না। এটা বলে খট করে ফোন কেটে দেয়। স্বপ্ন হাসতে থাকে। নীলকে ছাদে দেখে ইচ্ছে করে স্বপ্ন ফোন দিয়েছে আড়ালে যে। নীলের পাশে দিয়ে সে বলল, যাকে এত মেসেজ দেখালে সে হয়তো ভয় পেয়ে আর তোমাকে ফোন দেবে না। নীল স্বপ্নকে দেখে ভ্রু গুছায়। এক আপদকে ঝাড়ি দিয়ে শেষ না করতেই আরেক আপদ এসে পৌঁছেছে। চরম বিরক্ত সে। কোনো কথা না বলে চলে যেতে নীলে স্বপ্ন হাত ধরে ফেলে। হাত ছাড়ুন। হাত আরও শক্ত করে ধরে নীলকে টান দিয়ে তার বুকের উপর ফেলে। চুল দিয়ে পুরো মুখ ঢেকে যায় তার। স্বপ্ন তার ডান হাত দিয়ে নীলের কোমর জড়িয়ে ধরেছে। বাম হাত দিয়ে নীলের মুখে আসা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিতে নিলে নীল তিরিক্ষি মেজাজে স্বপ্নর হাত সরিয়ে ফেলে। আবার চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ে। গুজে দিব না,
এমনিতে তোমাকে দেখতে দারুণ লাগে। আমার কোমর ছাড়ুন, না হলে ভালো হবে না। নীল আর কিছু না বলে স্বপ্নর বুকে এলোপাথারিভাবে মারতে থাকে। স্বপ্ন 2 হাত দিয়ে নীলের কোমর চেপে ধরে। নীলের মার খেতে রাজি সে। মারতে গেলে নীলের স্পর্শ পায় বুকে সে। নীল এবার বুদ্ধি খাটিয়ে স্বপ্নর পায়ে জড়িয়ে পাড়া দেয়। স্বপ্ন ব্যথা পেয়ে আহ করে চিৎকার দেয়। নীল ছাড়া পেয়ে চলে যেতে যেতে বলল, লুলা বানিয়ে ফেললো, দ্বিতীয়বার যদি এই কাজ করেন। তার কথার বিনিময়ে স্বপ্ন শুধু হেসেছে। স্বপ্ন এই হাসিটা যেন নীলের বুকে এসে লাগে। কেন এত বছর এই ছেলের হাসি তার ভালো লাগে? সে তো সুরবালাকে ভালোবাসে। রাতে খেতে যাওয়ার সময় তৃণর মা খাদিজা বেগম তাকে অনেক কথা শোনায়। বাজে মেয়ে বলে তাকে সম্বোধন করে। বাজে মেয়ে বলে বর বিয়ে করতে আসবে বলে আসেনি। তৃণ কিছু না বলে চুপচাপ খেয়ে যাচ্ছিল। প্রাচ্য খুব করে চেয়েছিল তৃণ কিছু বলুক, কিন্তু সে নীরব ছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর খাদিজা বেগম নিজের বোনকে ফোন করে, যাতে কাল সকালে তিন্নিকে বাড়িতে পাঠিয়ে দেয়। ছাদের দক্ষিণ কোণে একটা ছায়া দেখতে পায় স্বপ্ন। ছায়াটা মানুষের, সে বুঝতে পেরে এগিয়ে যায়। ছায়া একটা মেয়ে মানুষের, তাই আগ্রহ নিয়ে এগিয়ে যায় দেখার জন্য। কাছাকাছি আসতেই স্বপ্ন থমকে দাঁড়ায়। চাপা সুরে কেউ কান্না করছে। কে বা রাতে ছাদে এসে কান্না করবে? অন্ধকারে পেছন থেকে বোঝা যাচ্ছে না কে, তাই ছায়াটার সামনে এসে দাঁড়াতে আবার থমকে যায়। উত্তেজিত হয়ে বলল, রোদ। তার পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে, সে খেয়াল ছিল না রোদের। চাপা সুরে কান্না করতে থাকে। এত লোকজনের মাঝে সে মন খুলে কান্না করতে পারছিল না। স্বপ্নকে দেখে হতচকিত হয়। চোখের পানি মুছে বলল, স্বপ্ন তুই? আমি। কান্না করছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি। কিছু না হলে এখানে লুকিয়ে কান্না করছিস কেন? ধূসর এইমাত্র ছাদে উঠেছিল। স্বপ্নর কথা শুনে ধূসর এগিয়ে যায়। স্বপ্ন, তুই ছাদে আছিস? এটুকু বলতে ধূসরের চোখ যায় রোদের দিকে। রোদের এই ফোলা ফোলা চোখ দেখে ধূসর বলল, চোখের এই অবস্থা কেন তোর? আমিও জিজ্ঞেস করেছি কি হয়েছে, বলছি না। না বললে বুঝতে পারবো কি করে? কোনো সমস্যা হলে বল, আমাদের সলভ করে দিব। রোদ কিছু না বলে স্বপ্নর বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করে। স্বপ্ন আর ধূসর হতচকিত হয়। স্বপ্ন ধূসরের দিকে তাকায়। ধূসর এগিয়ে এসে বলল, কান্না করলে বুঝবো কি করে? রোদ আরও কিছুক্ষণ কান্না করে। তারপর স্বপ্নর বুক থেকে মাথা তুলে চোখে পানির ডান হাত দিয়ে মোছে। মাথার থেকে ঘোমটাটা সরিয়ে ফেলে। মুখের উপর থেকে চুলটা সরিয়ে ফেলে। গলায়, গালে, ঘাড়ে সব কামড়ের দাগ দেখতে পায় তারা দুজন। তারপর রোদ তাদের দিকে হাত বাড়িয়ে বলল, দেখ তোদের বন্ধু আমার কি অবস্থা করেছে। তারা দুজন কি বলবে বুঝতে পারছে না। সমুদ্র এসব করছে ভাবতে পারছে না। রোদ কান্না করতে করতে বলল, জানোয়ারের মতো সে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। এরকম জানোয়ারের মতো আচরণ না করে যদি আমাকে বলতো সুন্দরভাবে, তাহলে কি আমি ওকে মানে করতাম? কিন্তু এটুকু বলে রোদ আবার কান্না করতে থাকে। স্বপ্ন এগিয়ে এসে চোখের জল মুছে দিয়ে বলল, আমি যতটুকু চিনি সমুদ্র এমন করার ছেলে না। সে তো প্রতিশোধ নেওয়ার জন্য এরকম ব্যবহার করছে। আমি তার নামে মিথ্যে বদনাম দিয়েছি তাই। ধূসর বলল, তুই কেন ওর সামনে মিথ্যা বদনাম দিয়েছিস? আমি যতটুকু জানি সমুদ্র তোর সাথে এমন কিছু করেনি যার জন্য চিল্লাবে। আর যদি ও বা খারাপ কিছু করে থাকে তাহলে কি হয়েছে? তুই তো সমুদ্রকে ভালোবাসিস। ভালোবাসার মধ্যে একটু একটু কাছে আসা হয়েই থাকে। তাই জন্য তুই। মাথা ঠিক ছিল না আমার। তাহলে আমি বলবো সমুদ্রের এখন মাথা ঠিক নেই, এই জন্য বোধহয় এমন জঘন্য কাজ করতে দ্বিধাবোধ করেনি। ধূসর, চুপ কর। স্বপ্ন এবার রোদকে তার সামনাসামনি দাঁড় করিয়ে বলল, তুই সমুদ্রকে ভালোবাসিস, তাহলে কেন ওর নামে মিথ্যা বদনাম দিয়েছিস বল? রোদ কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন কপট রাগ দেখিয়ে বলল, আমার কথার উত্তর দে। ওই দিন যখন সমুদ্র আমাকে অপমান করে যায়, তখনই নীল এসে আমায় বলে। কি বলেছে নীল তোকে? রোদ সবটা খুলে বলল। ধূসর রোদের হাত ধরে তার সামনে এসে দাঁড় করিয়ে বলল, মন চাচ্ছে তোকে চর মেরে মেরে শিক্ষা দিতে। সিনেমা আর বাস্তব এক। এই নীল, মেয়েটা একটা পাগল। ওই পাগলের কথা শুনে সমুদ্র ক্ষতি করেছিস, তার সাথে নিজেরও। এত বাজে ভাবে আমায় অপমান করেছি, তাই মাথা কাজই করেনি আমার। তাই নীলের কথাই রাজি হয়েছি। মাথা যখন কাজ করেনি, এবার সমুদ্রকে সামলা তুই। স্বপ্ন খুব রাগ হচ্ছে নীলের উপরে। এই মেয়ের আজ একটা ব্যবস্থা করেই ছাড়বে। রোদকে কুবুদ্ধি কেন দিয়েছে আজ তাকে বলতে হবে। আজ এর বিহিত করেই ছাড়বে। সব নষ্টের মূল নীল। তার এই বাজে বুদ্ধির জন্য সমুদ্র আর রোদকে পস্তাতে হচ্ছে। স্বপ্ন যে রোদের এক হাত চেপে ধরে নিচে নেমে আসে। রোদ আর ধূসর বুঝতে পারছে না স্বপ্ন কি করতে যাচ্ছে।
রোদ বারবার হাত ছাড়ার কথা বলে, তারপর স্বপ্ন হাত ছাড়েনি তার। স্বপ্ন নীলের রুমের দরজায় এসে নক করে। এবার কিছুটা বুঝতে পেরে তাদের দুজনের মুখে কিছুটা আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে। তারা খুব ভালো করে জানে স্বপ্ন রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়। নীল এসে দরজা খুলে দেয়। তাকে কিছু বলার আগে স্বপ্ন তাকে ঠেলে রুমে ঢুকে যায়। তাতেই নীলের মেজাজ ছুটে যায়। এভাবে কেউ রুমে ঢোকে? আর রাত বিরাতে এভাবে দরজায় নক করেছেন কেন, অসভ্যের মতো? স্বপ্ন রোদের হাত ছেড়ে দেয়, নীলের দিকে তাকায়। স্বপ্নকে এভাবে তাকাতে দেখে কিছুটা ভয় লাগছে তার। চোখ দুটো লাল হয়ে গেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। নীল বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? বের হন রুম থেকে, আমি ঘুমাবো এখন। স্বপ্ন দপ করে নীলের হাত চেপে ধরে। রোদকে যা যা শিখিয়ে দিয়েছো তুমি, তোমার ফ্যামিলির কাছে সব স্বীকার করবে তুমি। এমনিতে স্বপ্নর তখনকার ব্যবহার স্বপ্নর উপরে লেগেছিল, আর এখন আবার ওরকম করাতে রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। নীল ঘাড় ব্যাকা করে বলল, যদি না করি? এবার স্বপ্ন রাগ মাথা উঠে যায়, আরো জোরে হাত চেপে ধরে। নীল ব্যথা পেয়ে বলল, হাত ছাড়েন। চলো, সমুদ্রকে বলবে তুমি রোদের মাথায় কবুতরগুলো তুমি দিয়েছ। নীলের খুব রাগ উঠে যায়, সে স্বপ্নকে ধাক্কা মারে। আমি কিছুই বলবো না, দেখি কি করতে পারে। স্বপ্ন পড়ে যেতে নীলে নিজেকে সামলিয়ে ফেলে। রোদ আর ধূসর এই মেয়ের সাহস দেখে অবাক। নীল বলল, আমি কি ভাইয়ার নামে মিথ্যে ঘটনা রটাচ্ছি যে আমি সবার কাছে স্বীকার করব? স্বপ্ন দাঁতে দাঁত চেপে নীলের হাতে ধরে টানতে টানতে বলল, আমি যখন বলেছি তোমাকে তো বলতেই হবে, চলো। নীল তার ডান পা দিয়ে ল্যাং মারে স্বপ্নকে। নিজেকে সামলাতে নীলের হাত ছেড়ে দেয় স্বপ্ন। রাগে দৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে গেলে তার আগেই নীল চিল্লিয়ে বলল, এই মুহূর্তে যদি আমার রুম থেকে বের না হয়ে গেছেন, আমি এখন চিৎকার করে সবাইকে ডাকবো আর বলবো আপনি আমার সাথে অসভ্যতামি করতে এসেছেন। বলে শেষ করলো নীল। স্বপ্ন তার গালে ছড় মারে। ছড়ের আওয়াজে রোদ আর ধূসর কেঁপে ওঠে। এই মেয়ের গায়ে স্বপ্ন হাত উঠিয়েছে, আল্লাহ জানে এই মেয়ে কি করে বসে। নীল গালে হাত দিয়ে স্বপ্নর দিকে তাকায়। স্বপ্ন বলল, অসভ্য মেয়ে, তোমরা এই বাথরুমে তোমার ফ্যামিলির সাথে করবে। আদর দিয়ে বাদর বানিয়েছে তোমাকে, তাই আজ তোমার এই অবস্থা। এটা বলে বেরিয়ে যায় সে। তারপর পেছনে তারা দুজনও বেরিয়ে আসে। দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ পর্যন্ত কেউ তাকে ছড় মারেনি, আর এর বাইরে একটা ছেলে তার গালে ছড় মেরেছে। মানতে পারছে না সে, খুব রাগ লাগছে তার। কিছুতে রাগ কমছে না তার, তাই রুমে সব কিছু ছুঁড়ে ফেলে, ধপাস করে বসে পড়ে খাটে। দাঁত মুখ খিচে রাগ কমাতে থাকে। এই ছেলে তো সে ছাড়বে না, তাকে চড় মেরেছে, এত সাহস! তোর কাছ থেকে এসব আমি আশা করিনি মোটেও। স্বপ্নর কথার প্রত্যুত্তরে সমুদ্র কিছু বলল না, আয়েশি ভঙ্গিতে সিগারেট টানতে থাকে। স্বপ্নর কপালে বিরক্তি রেখা দেখা যাচ্ছে। সে বলল, এখানে রোদের কোনো দোষ নেই, তোর বোন রোদকে কবুতর দিয়েছিল বলে রোদ এমন করেছে। আরেক টান দিয়ে হাতে সিগারেট নিয়ে বলল, নীল যদি রোদকে বলে বিষ খাওয়ার জন্য, তাহলে কি রোদ বিষ খেত না? কারণ বিষ খেলে তো সে মারা যেত। বিষ খেয়ে সে নিজের ক্ষতি কোনোদিন করবে না। কিসের সাথে কি মিলাচ্ছিস তুই? কেন মিলেছিস সেটা অজানা নয়, তুই ঠিকই বুঝতে পারছিস। একটু আগে বললি না নীল রোদকে কবুতর দিয়েছিল বলে এই কাজ করেছে। আমি মানছি নীল এটা বলেছে। নীল আর রোদের মধ্যে অনেক তফাৎ আছে। নীলের মধ্যে এখনো ছেলে মানুষে ভরা, আর রোদের মধ্যে ম্যাচুরিটি আছে। রোদ খুব ভালো করে জানে কোন কাজটা করলে কীরকম ফল পাওয়া যাবে। তারপর কেন নীলের কথা শুনে আমার নামে বদনাম দিয়েছে? হ্যাঁ, এখনো বলবি নীল বলছে বলেই? তোর বোন এতটা ছোট নয় যে এসব বুঝে না। নীল যদি রোদের মাথায় এমন কিছু না ঢুকাতো, তাহলে রোদ এই কাজ করার দুঃসাহস কখনোই করতো না। তোকে আমি এর আগে নীলের আর রোদের ব্যাপারে বিষ দিয়ে ক্লিয়ার করে দিয়েছি। আমার সম্মান নষ্ট করতে বলেছে বলে করেছে। যদি আমার সম্মানের জায়গায় নীল বিষয়ে কথা বলতো তাহলে বিষ খেতে না। রোদ এই কাজ করেছে তোকে বিয়ে করার জন্য। সে তোকে ভালোবাসে। যেটা হয়ে গেছে সেটা ভুলে যা। রোদের সাথে খারাপ ব্যবহার করলে কি সেটা ফিরে পাবি? স্বপ্ন তুই এখন যা, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। স্বপ্ন একটা দীর্ঘশ্বাস ফেলে। দরজা নক করার আওয়াজ পেয়ে সুহার ঘুম ভেঙে যায়। এত রাতে কি দরজা এভাবে নক করেছে সে বুঝতে পারছে না। দরজা খুলে দেয়, সাথে সাথে কেউ একজন তাকে পাঁজা খুলে তুলে নেয়। আকস্মিকতায় চিৎকার দিতে গেলে তামিম মুখ চেপে ধরে ফ্যাঁসে গলায় বলে, আমি। সুহা তামিমের হাত সরিয়ে ফেলে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। ছেড়ে তো 2 রাত দিয়েছি, আজ কোনো ছাড়াছাড়ি নেই। ছাড়ুন বলছি, মা জেগে গেলে খুঁজবে আমায়। শাশুড়ি মা এখন গভীর ঘুমের মধ্যে আমার শ্বশুরকে নিয়ে স্বপ্ন দেখছে। ছি, কি সব কথাবার্তা! কথা বলতে বলতে তারা রুমে চলে আসে।
সোহাকে খাটের উপর নামিয়ে দেয়। সোহা নেমে যেতে নিলেই তামিম ধরে ফেলে। সবার আগে আমি বিয়ে করেছি, কিন্তু আমি এখন বাসরাই করতে পারলাম না। কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। 5 লক্ষ টাকার কাবিন দিয়ে বিয়ে করেছি, আর তুই বলছিস মানিস না? বললেই হলো। কেন বুঝতে পারছেন না? বাড়ির সবাই জানলে খুব খারাপ হয়ে যাবে। বাড়ি বাড়ি এটা বলে সামনে রাখা ফুলদানিটা আছাড় মারে। সোহা ভয় কাঁপতে থাকে, কয়েক মিনিট দম ধরে থাকে। সোহার কান্না কানে আসতে তামিম সোহার দিকে তাকায়। হান্তদন্ত হয়ে ছুটে আসে, চোখের পানি মুছে দিয়ে সোহাকে বুকে চেপে ধরে। কান্না করিস না প্লিজ। সোহা আরো জোরে কান্না করে দেয়। তামিম জোরে ধমক দেয়। ভয় পেয়ে হিচকি উঠে যায় তার। ভয় পাচ্ছিস কেন তুই? আমি তোর কান্না থামার ধমক দিয়েছি। সোহা, আমার একটা কথার উত্তর দে, তুই কি আমায় ভালোবাসিস না?